ট্রায়াঙ্গেল প্রোডাকশনের বিশেষ নিবেদন বিপ্রজিৎ ধরের লেখা ভয়ানক এক তন্ত্রনির্ভর কাহিনী শাখামুঠি। গল্পটি আমরা 3টি পর্বে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথম পর্ব গত সপ্তাহে ট্রায়াঙ্গেল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছি। আজ শাখামুঠি গল্পটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে ঝিনুক, চিঞ্জিত, সুপর্ণ, অপূর্ব ও শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। শুরু হচ্ছে বিপ্রজিৎ ধরের লেখা শাখামুঠি দ্বিতীয় পর্ব। বুদ্ধি করে দুইখানা গরুর গাড়ি বলে রেখেছিল। সকাল 9টার দিকে বেরিয়ে রামপুরহাট ঢুকতে ঢুকতে প্রায় বেলা 1টা বেজে গেল। অনিন্দ আর সুবর্ণবাবু কাছেই একটা হোটেলে খাওয়া সেরে আসলেন। বাইরে বেরোলে আমি প্রায় কিছুই খাই না, আমার প্রবৃত্তিও হয় না। বেলা 3টার গাড়ি চেপে শিয়ালদা যখন নামলাম তখন প্রায় রাত 8টা বাজে। অনিন্দ খোঁজ নিয়ে এসে জানালে বরিশালের গাড়ি রাত 10টায় ছাড়বে। সে কোথায় গেল দেখলাম রাতের খাবারের ব্যবস্থা করবে বলে। এই ফাঁকে সুবর্ণবাবুকে একা পেয়ে একখানা প্রশ্ন করলাম। কিছু মনে যদি না করেন, আপনি বিবাহিত সে কথা আপনার হাতের রেখা বলছে, কিন্তু বিবাহিত জীবনে কি আপনি অসন্তুষ্ট? মানুষের চোখ যতখানি কপালে উঠতে পারে ঠিক ততখানি কপালে উঠল ওনার। কি বলছেন? শর্মা বড় ভালো মেয়ে, অমন মেয়ে দেখা যায় না। আমার সৌভাগ্য যে তার মতো মেয়েকে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। একখানা জিনিস দেখবেন। আমার উত্তরের তোয়াক্কা না করে সে তার জামার পকেট থেকে একখানা ছবি বার করে আমাকে দেখালো। ছবিখানা খুঁটিয়ে দেখলাম 16-17 বছর বয়সী এক গৃহবধূর ছবি। রূপসী বটে, তবে বড্ড বেশি রূপসী। আর চেহারায় লাবণ্য ও কমনীয়তার থেকেও রূপের ছটা বেশি। পদ্মিনী নারী তা দেখেই বুঝলাম, কিন্তু কি একটা খটকা লাগলো সেটা কিছুতেই বুঝতে পারলাম না। ছবিখানা ওনাকে ফেরত দিলাম, কিছু বললাম না তখন। একটু পরে এক ঝুড়ি খাবার নিয়ে অনিন্দ এসে হাজির হলো। রাত 10টায় বরিশাল এক্সপ্রেসে একখানা ফার্স্ট ক্লাস কামরায় ওঠা গেল। অনিন্দ দেখলাম দিব্যি পেট পুড়ে খেল। সুবর্ণবাবু সামান্য কিছু দাঁতে কাটলেন। আমি একখানা বাড়তে কম্বল বিছিয়ে তার ওপর বসে মায়ের কথা ভাবতে লাগলাম। ব্রহ্মময়ী মা আমার, জগদীশ্বরী মা, ইনিই পথ দেখাবেন। দুজনে এদিকে শুয়ে পড়েছে দিব্যি বিছানা করে। গাড়ি দেখতে দেখতে রানাঘাট পেরিয়ে গেল। একটু পরেই বনগা পার হয়ে যশোর ঢুকবে। বসে বসে কত কিছুই চিন্তা করছিলাম। আপনি খেলেন না কিছু? সুবর্ণবাবু কখন উঠে এসেছেন। না, বাইরে বেরোলে আমি কিছু খাই না। শরীরে কষ্ট হয় না? আসলাম আমি। সাধনতন্ত্রের প্রথম ধাপই হলো শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। ক্ষুধা, তৃষ্ণা ও ঘুমকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা। না, তেমন কিছু মনে হয় না। কথায় কথায় ওনার পারিবারিক বিষয়ে অনেক তথ্য পেলাম। ওনার মা মারা যান শৈশবে। খুব দরিদ্র পরিবারে জন্ম হয় ওনার। ওনার আগেও ওনার 2 দাদা মারা গেছেন 12 ও 18 বছর বয়সে।
ওনার একটা কথা শুনে খটকা লাগলো যে ওনার খুব ছোটবেলায় ওনার বাবা একবার জঙ্গলে 5 কলসি সোনার টাকা খুঁজে পান, ওই গুপ্তধন যাকে বলে। সেই থেকেই ওনাদের অবস্থার উন্নতি হয়। আর শেষ 10 বছরে ওনাদের আর্থিক অবস্থা রীতিমতো আর 5 জনের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওনার পরেও ওনার 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে খুব কম বয়সে, কৌরিদান যাকে বলে। একটা প্রশ্ন না করে থাকতে পারলাম না। আচ্ছা, আপনাদের এত সম্পত্তি, এত অর্থ, কিন্তু আগে 2 বোনের বিয়ে দিলেন কেন? অনেকটা কুণ্ঠার সঙ্গেই উনি বললেন, সে আর কি বলি বলুন। 2 দাদার ওরকম মৃত্যুতে বাবা ভীষণ ভেঙে পড়েন। কেন জানি না, ওনার ধারণা হয় বংশে সাপ লেগেছে। তড়িঘড়ি 2 বছরের মাথায় পরপর 2 বোনের বিয়ে দিয়ে দেন। বিয়েতে খুব জাঁকজমক হয়েছিল নিশ্চয়ই? আগে না, এমনকি খুবই সাধারণ ঘরে 2 বোনের বিয়ে হয়। একজন থাকে কলকাতায় আর একজন ধানবাদে। তবে একটা কথা, বাবা নিয়মিত 2 জনকেই অর্থ পাঠান, এমনকি 2 জনের নামে অনেক সম্পত্তিও কিনে দিয়েছেন। আপনি একটু গড়িয়ে নিন বরং, রাত তো আর বেশি নেই। আচ্ছা। বলে উনি ফের বাড়তে গিয়ে শুয়ে পড়লেন। বসে বসে চোখ বুজে ভাবছিলাম আমি। কিছুতেই কিছু থই পাওয়া যাচ্ছে না। অনেক প্রশ্ন যাচ্ছে মনে। সব থেকে আশ্চর্য লাগছে ওই গুপ্তধনের বিষয়টা। আর ওনার স্ত্রীর ছবিতে ভারী অদ্ভুত একটা ব্যাপার আছে, কিন্তু সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। শেষ রাতে কখন চোখ লেগে এসেছিল জানি না। অনিন্দর হাক ডাক শুনে ঘুম ভাঙল। বলি, এবারে তো নামতে হবে। পা চালিয়ে এসো সবাই। ট্রেন থেকে নেমে বাইরে এসে একখানা মোটর গাড়ি দেখে অবাক হলাম। সুবর্ণবাবু জানালেন এ ওনাদের বাড়ির গাড়ি। অনিন্দ বেশ খুশি হলো। যাক, তাহলে বেশ আরামেই যাওয়া যাবে। পাক্কা 1 ঘন্টা রাস্তার ঝাঁকুনিতে হাড়গোড় কখানা গাড়িতেই রেখে আসবো কিনা যখন ভাবছি, তখনই সুবর্ণবাবুর জমিদার বাড়িতে পৌঁছানো গেল। বিশাল বাড়ি, অন্তত 2-3 বিঘে জায়গা নিয়ে বাড়ি। ঢুকতেই একখানা বড় বাগান, তার মাঝখান দিয়ে পথ, সামনে বড় বারান্দা আর বড় দোতলা বাড়ি। লক্ষ্য করে বুঝলাম নাট মন্দির, পুকুর, কাছারি বাড়ি সবই রয়েছে। এত বড় বাড়িতে কে কে থাকেন আপনারা? আমি, আমার স্ত্রী, বাবা আর কয়েকজন জ্ঞাতি শরিক, আর কিছু চাকর বাকর। তা প্রায় জনাবিশেক লোক তো হবেই। সন্দেহ হলো, এত বড় বাড়ি আর একটুও সারা শব্দ নেই। এমনকি চাকর বাকর থাকলেও তো চোখে পড়বে। উনি বুঝি আমার মনের কথা কতকটা আঁচ করেই বললেন, এখন দিনের বেলা, সবাই কাছারি বাড়ি বা কেউ কেউ সদরে গেছে। রাতে সবাইকে দেখতে পাবেন। আর কিছু বললাম না। একটা জিনিস প্রথমেই চোখে পড়ল আমার। বাড়ির একদম উত্তর দিকে একটা বড় শমী গাছ। এই গাছ গেরস্ত বাড়িতে একদমই থাকার কথা নয়। আর এখানে আসা অবধি অনুভব করছি, ওনাকে প্রথমবার দেখে যে কুলক দশার কথা মনে হয়েছিল আমার, করিকমল চালানোর সময় যেটা আরো অনুভব করেছিলাম, এখানে যেন কয়েকশো গুণ সেই অদৃশ্য তৃতীয় কিছুর উপস্থিতি টের পাচ্ছি।
দুপুরে খাওয়া সেরে একটু হাঁটতে বেরোলাম। খাওয়ার আয়োজন অবশ্য রাজকীয় হয়েছিল। আমি সামান্য একটু খেলাম। বাড়ির চারপাশ একবার ভালো করে হেঁটে দেখা দরকার। হাঁটতে হাঁটতে বাড়ির পেছন দিকে কখন চলে গেছি টের পাইনি। হঠাৎ খেয়াল করি যে একখানা বড় পুকুরের সামনে এসে পড়েছি। নির্জন দুপুর, মাঝে মাঝে বেশ হাওয়া দিচ্ছে। বসলাম ওখানে। পুকুর পাড়ে বেশ পাথরের বাঁধানো ঘাট রয়েছে। ব্যাপারটা ঘটল তার কিছুক্ষণ পরে। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই খেয়াল হলো কিছুটা দূরে জলের ওপরে কি একটা হালকা মতো ভাসছে। ভালো করে ঠাউর করার চেষ্টা করতে খেয়াল হলো জলের ওপরে ও পুকুরের ওপাশে সবুজের মধ্যে কি একটা মিশে আছে। চোখে স্পষ্ট বুঝতে পারছি না, আবার একেবারে উড়িয়েও দিতে পারছি না। অনেকটা ঘষা কাচের মতো কিছু একটা যেন দূরে ওদিকে দাঁড়িয়ে আছে আর হালকা হালকা নড়ছে। হঠাৎই একটা কনকনে ঠান্ডা বাতাস আমাকে কাঁপিয়ে দিয়ে গেল। ভর দুপুরে এরকম কনকনে ঠান্ডা বাতাস তো বইবার কথা নয়। ঠিক তখনই খেয়াল হলো চারপাশ বড় অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কোথাও একটা গাছের পাতাও নড়ছে না। বড় বেশি চুপচাপ চারদিক। শব্দটা প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করলাম। এক অদ্ভুত নিস্তব্ধ পরিবেশের মধ্যে কোথাও যেন একটা শব্দ হচ্ছে, আর সেটা ক্রমে এদিকে এগিয়ে আসছে। ঠিক যেন জল ভেঙে এদিকে এগিয়ে আসছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। তখনই পুকুরের ওপরে আকাশে একটা শকুন উঠতে দেখলাম। দেখে যত না অবাক হলাম, তার থেকে সন্দেহ হলো বেশি। গেরস্ত বাড়ির আশেপাশে শকুন ওড়ে না, এক যদি না কোনো বিশেষ কারণ থাকে। শকুনটা আমার মাথার উপরে পাক দিয়ে ঘুরছে, মাঝে মাঝে কোত্তা খাবার মতো করে একটু নিচে নেমে আসছে, আবার উড়ে যাচ্ছে। খেয়াল করলাম চারপাশ একটু বেশি অন্ধকার হয়ে এসেছে। বেলা 3টার সময় তো এরকম সন্ধ্যার অন্ধকার নামার কথা নয়। শব্দটা এখন আর হচ্ছে না, কিন্তু সামনে তাকাতেই জলের ওপর চোখ আটকে গেল। জলের রং ঘোর কালো। বেশ মনে আছে একটু আগেও এরকম কালো কালির মতো রং ছিল না। আর তাকিয়ে থাকতে থাকতে দেখলুম জল অল্প অল্প কাঁপছে। কোনো কারণ ছাড়াই অল্প অল্প কাঁপছে জল। আর আমার কানের কাছে একটা ফিসফিসানি শব্দ শুনতে পাচ্ছি আমি। কে যেন আমাকে বলছে, কিছু বলতে চাইছে। পায়ে ঠান্ডা মতো কিছু লাগতেই চমকে উঠলাম। আমি তো বসেছিলাম ঘাটের মাথায়। ঘাটের একদম শেষে এসে পড়লাম কিভাবে? জলের মধ্যে কখন আমার পায়ে স্পর্শ করেছে টেরই পাইনি। ততক্ষণে আমার ডান হাতে উঠে এসেছে শিব শক্তি মালা। 108টি রুদ্রাক্ষ দিয়ে এই মালা তৈরি। আমার গলা থেকে খুলে হাতে নিয়ে ইতিমধ্যেই জপ শুরু করেছি আমি। আর দাঁড়িয়ে থাকতে থাকতেই টের পাচ্ছি কে যেন আমাকে পুকুরের দিকে ঠেলছে। জল এই মুহূর্তে আমার কোমরের কাছে প্রায়। আমি নিচে নেমে যাচ্ছি না জল ওপরে উঠে আসছে টের পাচ্ছি না। কানে কেউ যেন কিছু বলছে আমাকে, কিন্তু কি বলছে সেটা ঠাউর করতেই চমকে উঠলাম। চারপাশ এখন রাতের আধারের মতো অন্ধকার। ঘুটঘুটে অন্ধকারে আমি দাঁড়িয়ে আছি বুক সমান জলে। প্রাণপণে জপ করে চলেছি। এক মুহূর্তের জন্য বিচ্যুত হলেই মহা বিপদ।
তখনই কৌশিকী মুদ্রা শুরু করলাম। বাম হাতের তর্জনী ও মধ্যমা জলে ডুবিয়ে ডান হাতের মুঠি জল ছুঁয়ে দাঁড়ালাম। কৌশিকী মুদ্রায় যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। 1 ঘন্টা পরে উঠে আসলাম আমি খাটের সিঁড়ি বেয়ে। আমার মুখ থমথমে। যা আমি বুঝতে পেরেছি তা একটুও সত্যি হলে মহা বিপদ। আশ্চর্য, এই ঘটনা এখানে ঘটে চলেছে আর কেউ টের পায়নি। এরা একদম বুকের ওপরে কাল কেউটে নিয়ে বাস করছে, কেউ বুঝতেই পারেনি। সন্ধ্যা হয় এমন আকাশে এক ঝলক তাকাতেই একটা কথা মনে পড়ল আমার। আজ থেকে ঠিক 9 দিন পরে কাল সর্পযোগ। কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর সঙ্গে এর একটা সম্পর্ক আছে। তবে একটা জিনিস এখনই জানতে হবে। তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে পা চালালাম আমি। দ্রুত পা চালিয়ে জমিদার বাড়িতে ঢুকলাম। এখানে বলে রাখা ভালো যে এখানে আসার পর থেকে কোনো মহিলা বা কোনো মেয়ে মানুষ আমার চোখে পড়েনি। দিনের বেলা তেমন কিছু মনে না হলেও রাতের বেলা বিষয়টা খুবই অস্বাভাবিক মনে হলো আমার। এক ফাঁকে অনিন্দকে ডেকে আমার ভাবনার কথা বলতে সে যা বলল তাতে আরো চিন্তা বাড়ল বই কমল না। তুমি কি একবারও ভেবে দেখেছ, দুপুরে আর বিকেলে খাবার পরিবেশনের সময় একবারের জন্য কোনো মেয়ে মানুষকে আমাদের চোখে পড়েনি? সুবর্ণ বিবাহিত, কিন্তু এসে থেকে তার স্ত্রীকে একবারও আমরা দেখতে পাইনি। আর এত বড় বাড়িতে শুধুমাত্র একজনও বাড়ির বউ বা ঝি কেউ থাকবে না, এ কি বিশ্বাসযোগ্য? শুনে সন্দেহ আরো গভীর হলো। সত্যিই তো, এসে পর্যন্ত একবারের জন্য তো কোনো মহিলা চোখে পড়েনি। তাহলে এই আয়োজন পরিবেশনা করছে কে? ভাবনাতে যখন মন অস্থির হয়ে উঠেছে তখনই একখানা বড় চমক খেলাম। আমি আর অনিন্দ ঘরের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলাম। হালকা একটা শব্দ কানে যেতে দুজনেই মুখ ঘোরালাম। পুরো মুখ ঘোমটায় ঢাকা এক কুলবধূর আগমন হয়েছে আমাদের ঘরে। যেন আমাদের সব সন্দেহের উত্তর দিতেই তিনি এসেছেন। দুজনেই হা করে তাকিয়ে আছি ওনার দিকে। বড় ঘোমটার আড়ালে মুখ পুরো ঢাকা বলে দেখার উপায় নেই। চাপা কলির মতো আঙুলে তিনি টেবিলের উপর নামিয়ে রাখলেন জল খাবারের থালা। খেয়ে নিন। ওনার গলার স্বর যেন জল তরঙ্গ হয়ে কানে বাজল। যেটুকু দেখতে পেলাম ইনি যে পরমা সুন্দরী ও মধুর কণ্ঠের সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে তিনি এসেছিলেন সেভাবেই একটিও কথা না বলে চলে গেলেন। দুজনে ঠায় তাকিয়ে দেখলাম উনি চোখের আড়াল না হওয়া পর্যন্ত। ইনি সুবর্ণবাবুর স্ত্রী হবেন। তাছাড়া আর কেই বা হবে? এসো, খেয়ে নেওয়া যাক। অনিন্দ এগিয়ে গেল টেবিলের দিকে। আমি খিদে নেই বলে বাইরে বেরিয়ে আসলাম। মাথাটা ভীষণ গরম হয়ে আছে। এখানে আসা পর্যন্ত বেশ একটা রহস্য, একটা অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। আরো আশ্চর্যের যে এখনো পর্যন্ত বাড়ির কর্তা শ্রী গগনেন্দ্রনাথ রায়ের সঙ্গে দেখা হলো না। বাড়িতে দুজন অতিথি এসেছেন, অথচ তিনি একবারও দেখা করবেন না, খোঁজ নেবেন না। এ কি করে হয়? আর সুবর্ণবাবুরও তো দেখা নেই। উনি এসে পর্যন্ত কয়েকবার বুড়ি ছোঁয়া করে কোথায় যে উধাও হয়েছেন তার কোনো পাত্তাই নেই। বেশ রহস্যময় সবকিছু। রাতের খাওয়া শেষে সকলেই শুয়ে পড়েছেন।
এর মাঝে একবার ঘুরে দেখেছি। বিশাল এই বাড়িতে সব মিলিয়ে জনাকুড়ি লোকের বাস, কিন্তু অদ্ভুতভাবে তারা নিজেদের ঘরে যেন স্বেচ্ছাবন্দী হয়ে রয়েছে, যেন খেতে আর শুতে পেলেই তাদের আর কিছু চাইবার নেই এই পৃথিবীতে। চাকর বাকর কয়েকজন একদম দম দেওয়া পুতুলের মতো নিঃশব্দে কাজ করে যায়, যেন তাদের কথা বলা নিষেধ। আর বারবার করে যেটা চোখে পড়ল, এখানে কেউই সরাসরি চোখের দিকে চেয়ে কথা বলে না, সকলেরই দৃষ্টি মাটির দিকে। না, এর একটা বিহিত করতেই হবে। এর মাঝে সুবর্ণবাবু একবার আসলে অনিন্দকে চোখের ইঙ্গিত করলাম। সে আর চোখে একবার আমার দিকে তাকিয়ে ওনার সঙ্গে গল্প জুড়ে দিল। বেশ, এটাই চাইছিলাম। গল্পে গল্পে পেটের কথা টেনে বার করতে ওর চুরি নেই। অশান্ত মনকে শান্ত করার জন্যই ছাদে আসলাম। বিশাল বড় ছাদ, হালকা চাঁদের আলোয় এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। ছাদের কিনারায় দাঁড়ালে একদিকে সরু ফিটের মতো নদী, আরেকদিকে ধুধু করা একখানা মাঠ চোখে পড়ে। পায়চারি করতে করতে সমস্ত ব্যাপার নিয়ে ভাবতে থাকলাম। এভাবে আধ ঘন্টা কেটেছে, তখনই খেয়াল করলাম কখন একখানা বড় কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলেছে। হঠাৎই চারপাশ কেমন অন্ধকার হয়ে এসেছে। ক্ষণিকের জন্য থমকে গেলাম। মেঘের আড়ালে চাঁদ থেকে যেতেই পারে, কিন্তু এরকম অমাবস্যার মতো অন্ধকার ঘনিয়ে আসবে কেন? ঠিক তখনই খুব মৃদু স্বরে সেই গুনগুন আবার শুনতে পেলাম। অনেকগুলো মানুষের কণ্ঠস্বর যেন বহু দূর থেকে মৌমাছির গুনগুনের মতো ভেসে আসছে। ঠায় দাঁড়িয়ে থাকলো। কি হচ্ছে না জেনে আমি যাব না। খেয়াল করলাম সন্ধ্যাবেলাতে বেশ জোনাকি উঠতে দেখেছি এই গাছগাছালির ফাঁকে। এখন একদম ঘুটঘুটে অন্ধকার, এতই অন্ধকার যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে যেন। কানের কাছে অসংখ্য মানুষের গুনগুন এবারে বেশ জোরে চিৎকারে পরিণত হয়েছে। আর আমার সামনের অন্ধকার যেন আস্তে আস্তে একটা বড় মূর্তির আকার নিচ্ছে। বেশ মনে হচ্ছে আমার সামনে এই ছাদের ওপরে একটা অন্ধকারের মূর্তি তৈরি হচ্ছে। শিবশক্তি মালাখানা আমার হাতেই ছিল। আলো করে ডান হাতের কবজিতে পেঁচিয়ে নিয়ে তার শেষ ভাগ হাতের দুই আঙুলে ধরে সোজা হয়ে দাঁড়ালাম। সীমাহীন এক অন্ধকার যেন ক্রমেই আমাকে গিলে খাবার মতলব করছে। আশপাশ একদম ছবির মতো শান্ত। খালি আমি টের পাচ্ছি ধীরে ধীরে এই জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রমেই যেন এক অন্ধকার পাতালে এসে পড়েছি আমি। নিজের বুকের ওপরে আর ঘাড়ে চাপ টের পেলাম। অন্ধকারের দুই হাত যেন আমাকে পিষে মারার মতলব করছে, কিন্তু হাতের এই মালার জন্য কিছু করতে পারছে না। এবারে পাল্টা চাল দিলাম। ধুতির খুঁট থেকে কিছু কালো তিল ও সর্ষে নিয়ে ছাদে ছড়িয়ে দিলাম। পার কতক আমার ডাইনে বায়ে তাকিয়ে বাম হাতে মুঠো করে তিল ও সর্ষে ছুঁড়ে দিলাম যত দূর যায়। বসে পড়লাম ওখানে। একখানা ছোট্ট শিশিতে কিছুটা ঘি ও মধু আমার কাছে সবসময় থাকে। নিজের চারপাশে সেই শিশির ঘি ও মধু গোল করে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার এসো দেখি। মালাখানা অবশ্য এক মুহূর্তের জন্য হাত ছাড়া করিনি। সেখানে ডান হাতে পেঁচিয়ে ধরেই জপ করে যাচ্ছি। টের পাচ্ছি আমার মনের ওপরে, শরীরের ওপরে কেউ একটা পাল্টা চাপ দিচ্ছে।
তখনই আমার সামনে অন্ধকারে একটা মুখ স্পষ্ট হয়ে উঠল। আমার কেন তো এরকম ভয়াবহ মুখ আমি দেখিনি। পঞ্চমুণ্ডির আসনে অনেক বিভীষিকা দেখেছি, কিন্তু কোনোটাই এত ভীষণ নয়। আমার সামনে জমাট বাঁধা অন্ধকার প্রায় তাল গাছের চেয়েও উঁচু। তার চোখের জায়গায় দুইখানি জ্বলন্ত আগুনের বিন্দু, সারা মুখের জায়গায় অন্ধকার। সভয়ে লক্ষ্য করলাম সেই মুখে নাক ও কানের কোনো অস্তিত্ব নেই। দুইখানা বড় হাত যেন আমার গলার চারপাশে ক্রমেই এঁটে বসছে। বুঝতে পারছি আর বেশিক্ষণ চললে আমার অন্তিম মুহূর্ত উপস্থিত হবে। দুই জ্বলন্ত চোখ এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। আমার নিঃশ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছে। অনুভব করছি আমার বোধজ্ঞান একটু একটু করে আমার শরীর থেকে শুষে নিচ্ছে কেউ। কেন এসেছিস? এক ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনলাম, রক্ত জল করে দেওয়া সেই নারী কণ্ঠ। এসেছি কারণ বড় অমঙ্গল এখানে। পারবি না, পারবি না, ফিরে যা। কথা দিয়েছি যখন, তখন কাউকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারি না। মর তাহলে। শেষ কথার সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে এই পৃথিবী ও সব চেতনা যেন অবলুপ্ত হয়ে যাচ্ছে টের পেলাম। শেষ চেষ্টা হিসেবে আমার হাতের শিব শক্তি মালা সামনের ঘি ও মধুর বৃত্তে ছুঁইয়ে দিলাম। মনে অমানসিক জোর এনে স্বয়ম্ভু অগ্নিকে স্মরণ করলাম। সঙ্গে সঙ্গে আমার চারপাশে একটা আগুনের বৃত্ত জ্বলে উঠল। এইবার একাগ্র মনে শুরু করলাম দেহযোগ। নিজের সমস্ত শারীরিক তেজ ও আধ্যাত্মিক শক্তি এক করে সঁপে দিলাম আগুনের শিখায়। আমার নিজের শক্তিতে বলীয়ান হয়ে আগুন দপদপিয়ে উঠল। তাড়াতাড়ি আরো একটা কাজ শুরু করলাম। নিজের ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে ভূমি ছুঁয়ে একটা বড় বৃত্ত আঁকলাম নিজের চারপাশে। স্থান বন্ধন বৃত্ত। এই বৃত্তের বাইরে কেউ বেরোতেও পারবে না, কেউ ঢুকতেও পারবে না। এবারে শুরু করলাম ত্রিসংহার মন্ত্রের জপ। সঙ্গে সঙ্গে আমার চারপাশে সেই অসীম অন্ধকার হালকা হতে শুরু করলো। ডান হাত বাড়িয়ে মুঠি করে রাখলাম। সামনের অন্ধকারের সেই ছায়ামূর্তি কাঁপছে, শোঁ শোঁ করে তীব্র শব্দে গর্জন করছে। বেশ টের পাচ্ছি একটা আনুভূমিক কম্পন যেন আমার চারপাশে কেঁপে কেঁপে উঠছে। এবারে একে বন্দি করে ফেললেই অনেক কিছু জানা যাবে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই বাড়িতে ও এই বাড়ির চারপাশে এক বিষণ্ণ ছায়ার উপস্থিতি টের পেয়েছিলাম। বেশ বুঝতে পারছিলাম এক অপশক্তির উপস্থিতি, কিন্তু এখন মনে হচ্ছে এই পরিবেশ অনেকটাই মেঘমুক্ত হয়েছে। প্রসন্ন মনে বাড়ির কয়েক জায়গায় স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। যাই হোক, আজ আর কোনো বিপদের সম্ভাবনা দেখছি না। একবার উঁকি দিয়ে দেখলাম অনিন্দ ও সুবর্ণবাবু উভয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কি মনে হলো একবার দোতলার টানা বারান্দা দিয়ে হেঁটে আসলাম। প্রতিটি ঘরের দরজা বন্ধ, প্রতিটি ঘরের ভেতরেই মানুষ আছে টের পাচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে কারো কোনো সাড়া শব্দ নেই। ঠিক তখনই প্রভাতী পাখির ডাক শুনতে পেলাম। নিজের মনেই একটা নিঃশ্বাস ফেললাম। যাক, ভোর হতে আর বেশি দেরি নেই। হেঁটে বাইরে বেরিয়ে আসলাম। ভোরের বাতাসে মাথাও ঠান্ডা হবে আর একটা বড় কাজ হবে।
গ্রামের লোকের সঙ্গে কথা বলতে পারলে বেশ কিছু খবর পাওয়া সম্ভব, কিন্তু তার আগে একটা কাজ সারতে হবে। কালকেই ছাদে উঠে চোখে পড়েছিল এই নদী। জলের প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা আছে। কোথাও জল দেখলে স্নানটুকু না করে আমি পারি না। তাই সোজা এগিয়ে গেলাম নদীর দিকে। একটু এগোতেই চোখে পড়ল নদীর তীরে একটা চায়ের দোকান। ভোরবেলা সদ্য সদ্য উনুনে ধোঁয়া দিয়েছে। নদীর ঘাটে দেখলাম বেশ কয়েকটি অস্থায়ী ছাউনি, কিছু বাঁশের ও খড়ের চালা এদিকে ওদিকে। নদীর ঘাটে কয়েকখানা নৌকা বাঁধা। কর্তা কি এ গায়ে নতুন এলেন? আমাকে দেখে দোকানি প্রশ্ন করে। হ্যাঁ, কালকে এসেছি বটে। ও, তা কর্তার নিবাস তো এখানে নয় বলে মনে হচ্ছে। এদিকে কি কুটুম বাড়ি, না কোনো দরকারে এলেন? বাঁশের একখানা বেঞ্চে বসে বললাম, তা এসেছি ওই জমিদার বাড়িতে। গতকালই এসেছি। সুবর্ণবাবুকে চেনেন তো? দোকানির মুখে যে সঙ্গে সঙ্গে একটা অপ্রসন্নতার ছায়া পড়ল, সেটা আমার চোখ এড়ালো না। ততক্ষণে গরম চায়ের গ্লাস হাতে তুলে নিয়েছি। একটু আলাপ জমানো দরকার। তা বাড়িখানা বেশ সুবিধার নয় বলে মনে হচ্ছে। কি আর বলবো কর্তা, দেখে মনে হয় যে আপনি সাধক মানুষ। হ্যাঁ, আপনাকে আর মিছে কথা কি বলবো বলুন। ওই বাড়ির জমিদার গগন বাবু মানুষ নয়, মানুষ নয়, আস্ত পিশাচ। নড়ে চড়ে বসলাম। এ তো ভালো করে শুনতে হবে বৃত্তান্তখানা কি। জানেন কর্তা, ওই গগন বাবু আগের জীবনে কি যে গরিব ছিলেন কি আর বলবো। নুন ভাতও জোটে না এমন অবস্থা। শেষে একদিন কি হলো জানেন? ওই পলাশপুরের শ্মশানের পাশে জঙ্গলে 3খানা মোহরবর্তী কলসি খুঁজে পান। শুনলে বিশ্বাস হবে না যে ওনার সঙ্গে আরো 2জন গেছিল। একজনকে বাঘে খায়, আর একজন সাপের কামড়ে মারা যায়। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। এতে আর আশ্চর্য কি শুনলেন কর্তা? এর কিছুদিন পরেই ওনার স্ত্রী পুকুর থেকে সন্ধ্যাবেলায় জল আনতে গিয়ে ডুবে মারা যান। আর ঠিক 5-6 বছর পরে ওনার বড় ছেলে পুরী বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যায়। আর শুনলে অবাক হবেন, আরো 6-7 বছর পরে ওনার মেজ ছেলে সে নদীতে ডুবেই মারা যায়। অথচ সাংঘাতিক ভালো সাঁতার জানতো সে। শুনতে শুনতে একদিকে যেমন অবাক হচ্ছি, আবার একদিকে মনে হচ্ছে অন্ধকারে আলোর রেখা দেখতে পাচ্ছি আমি। আর জানেন কর্তা, ওনার মেয়ে 2জনকেও বিয়ে দিয়েছে কোন দূর দেশে, তাও আবার একদম কচি বয়সে। জন্মেও কোনোদিন দেখলাম না মেয়ে জামাইকে আসতে। উনি মানুষ নয় গো, পিশাচ পিশাচ। পুরো পরিবারটাকে খেয়েছে গো কর্তা। ততক্ষণে আমার চা শেষ হয়ে গিয়েছিল। পয়সা মিটিয়ে উঠে পড়লাম। অনেক কিছুই জানা গেল। সব থেকে বড় কথা, আর 7 দিন পরে কি ঘটতে চলেছে তা টের পেয়েছি। সে বড় বিপদের কথা। ঘাট থেকে ফিরে সোজা জমিদার বাড়ির দিকে চললাম। একটু হলেও আলোর দিশা দেখতে পাচ্ছি। কোথাও যেন একটা বড় ষড়যন্ত্রের আভাস ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে আমার কাছে। হেঁটে বাড়ির কাছে আসতেই কি মনে হলো, ভাবলাম একবার বাড়ির চারপাশ থেকে ঘুরে আসি। বাগানে ঘুরতে ঘুরতে এক জায়গায় একটা মাটির উঁচু ঢিপি দেখে এমন সন্দেহ হলো। অনেকটা ঝোপের আড়ালে বেশ উঁচু একটা মাটির ঢিপি। একটা গাছের ডাল ভেঙে আস্তে আস্তে ঝোপঝাড় একটু সরিয়ে দিতেই অনেকটা স্পষ্ট হয়ে উঠল। এটাই ভয় পাচ্ছিলাম মনে মনে। ঢিপির এক জায়গায় একটা সরু কালচে দাগ জমে শুকিয়ে আছে। আশেপাশে
মাটির ভাঙা বাসন কোসনের টুকরো। আর একটু খুঁজতেই পেয়ে গেলাম যা সন্দেহ করেছিলাম। একদিকে অনেকটা ঢালু ঝোপের মধ্যে উকি দিচ্ছে বেশ কিছু হাড়ের টুকরো, শুকনো ফুল, বিবর্ণ হয়ে যাওয়া চেলি কাপড়। এবারে নিজেই ধুতি কোমরে মাল কোচা মেরে নেমে পড়লাম ওই ঝোপে। দুই হাতে ঝোপ জঙ্গল ঠেলে খুঁজতে শুরু করলাম। অনেকটা খোঁজাখুঁজির পরে একটা আবছা সাদা আলপনার মতো চিহ্ন পেলাম মাটিতে। লাল, সাদা ও সবুজের একদম হালকা হয়ে যাওয়া গোল আলপনা। তার পাশেই বেশ কিছু প্রাণীর হাড়ের টুকরো আর ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের শুকনো দাগ। এই তাহলে ব্যাপার। কেউ খুব বেশি দিন হয়নি এই উত্তর পশ্চিম কোণে বসে একান্তে ভূত সাধনা করেছে। সাধনার পরে ভূতচক্রের কোনো আত্মাকে এই বাড়িতে চালনা করেছে। আর সেজন্যেই এই বাড়িতে একটা ক্ষতিকর ও অদৃশ্য কিছুর উপস্থিতি আমি টের পেয়েছি বারবার। আর সাধনা শেষে তার সবটুকু ফল অর্পণ করেছে ওই পুকুরে। বেশ বুঝতে পারছি যে কয়টি প্রাণীকে এখানে উৎসর্গ করা হয়েছে সেই সব বেচারাদের আত্মা বন্দী হয়ে রয়েছে এই পুকুরেই। আর তখনই আমার চোখে পড়ল একখানা নবগ্রহ যন্ত্র। কিন্তু এই জিনিস এখানে কি করছে? এ তো গ্রহের শোধন, দোষ কাটানো অথবা পুজোর ক্ষেত্রে লাগে। তান্ত্রিক আচারের সঙ্গে এর কি সম্পর্ক? একটু চিন্তা করতেই কেঁপে উঠলাম। ওই তিনটি রেখা আসলে সবুজ মানব জীবন, সাদা কর্ম ও উদ্দেশ্য, লাল অর্থাৎ মৃত্যু। এই তিনটি রেখার ইঙ্গিত দেয়। আর মাঝখানে গোল করে যে মাটির ঠেলা এখানে রাখা হয়েছিল তা আসলে ভাবতেই মাথা ঘুরে উঠল আমার। এখানে আদৌ কোনো তান্ত্রিক আচার বা ক্রিয়া হয়নি। এখানে যা হয়েছে তা হলো গ্রহরাজ শনির চরম রুদ্র ও বিনাশকারী রূপের আরাধনা। শনিদেবের যে চরম রুদ্র ও বিনষ্টকারী রূপ, যে ভয়ানক দৃষ্টিতে সমস্ত শক্তি ছারখার হয়ে যায়, সেই রূপকে জাগিয়ে তোলা হয়েছে এখানে। শনিদেবের মারণ কোপকে জাগিয়ে তুলেছে কেউ। এক নিমেষে পরিষ্কার হয়ে গেল সবকিছু আমার কাছে। কাল রাতেই দেখেছিলাম নক্ষত্রদের অবস্থান। আর মাত্র 6 দিন পরেই শনি প্রবেশ করছে তার উত্তুঙ্গ অবস্থানে। আর সেখানেই কিছু মুহূর্তের জন্য শনির তৃতীয় বলয় উন্মত্ত হয়ে যাবে। সেই কিছু মুহূর্তের জন্য জীবজগৎ ও মৃত জগতের সব ব্যবধান শূন্য হয়ে যাবে। আর কেউ সেটা জানে, আর জানে বলেই এই ভয়ঙ্কর কাজ করেছে। বসে ভাবতে লাগলাম, মানুষের কর্ম, পাপ পুণ্য, তার কর্মফল ও জীবনের গতি প্রকৃতি নির্দেশ করেন শনিদেব। আর কেউ চেষ্টা করছে শনিদেবের সেই বিনষ্টকারী অশুভ দৃষ্টিকে জাগিয়ে তুলতে। মাটির ওপরে একদিকে তাকাতেই চোখ পড়ল আড়াআড়ি ভাবে আঁকা নবচক্র। একটা বিষয় পরিষ্কার হতেই শিউরে উঠলাম। এর মানে আর মাত্র 6 দিন। 6 দিন পরেই শনি কিছুক্ষণের জন্য এই রেখায় অবস্থান করবে। আর তখনই আতিপাতি করে চারদিক খুঁজতে লাগলাম। এর তল খুঁজে পেতেই হবে। এই ভয়ঙ্কর ক্রিয়া কে করছে ও কি উদ্দেশ্যে করছে তা জানতেই হবে। কিছুক্ষণ এভাবে খোঁজাখুঁজির পর একপাশের মাটি দেখে একটু সন্দেহ হলো।
হাত দিতেই ঝুরঝুর করে বেশ কিছুটা মাটি খসে পড়ল। সন্দেহ হতে দুই হাতে মাটি সরাতে শুরু করলাম। যা ভেবেছি তাই। মাটির আলগা আস্তরণ আর আশেপাশের আগাছা আসলে লোককে ফাঁকি দেবার জন্য। মাটি একটু সরাতেই একটা বড় পাথরের চাঙড় চোখে পড়ল, আর তার নিচেই একটা বড় অন্ধকার গর্ত। মুখ বাড়িয়ে একটু দেখতে যাব, ঠিক তখনই মাথার পেছনে প্রচন্ড যন্ত্রণার সাথে এক নিমেষেই সারা পৃথিবী আমার চোখের সামনে থেকে অন্ধকার হয়ে গেল। মনে নেই ঠিক কখন আমি নিচে অন্ধকার গর্তে গড়িয়ে পড়লাম। শুনছিলেন শাখামুখী দ্বিতীয় পর্ব, রচনা বিপ্রজিৎ ধর, গল্প পাঠে ও প্রলয়নাথ তান্ত্রিকের ভূমিকায় সুজয়, অন্যান্য চরিত্রে ঝিনুক, চিঞ্জিত, সুপর্ণ, অপূর্ব ও শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা হাজির হব খুব শীঘ্রই ট্রায়াঙ্গেল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। টিল দেন, স্টে উইথ আস।